অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 999 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ নোট দেব, যেটি তোমার ক্লাস 12-এর পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট। এই নোটটি তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তারাও যদি মনোযোগ দিয়ে পড়ে নাও এবং নোটটি তুলে রাখো, তাহলেও ক্লাস 10-এ এই নোটটি তোমাদের উপকারে আসবে এবং ক্লাস 12-এও এই নোটটি উপকারে আসবে। ওকে, তো একটা নোট তোমার দুখানা ক্লাসে প্রয়োজন হবে। মনোযোগ দিয়ে নোটটি ভালো করে শুনে নাও। তো স্টুডেন্ট দেখো, তোমাদের প্রশ্নটা কি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে ভারতের মুক্তি সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো। ওকে, তো এই প্রশ্নের নোটটি তুমি কী লিখবে দেখো। এখানে প্রথমে তুমি লিখবে সূচনা। কী লিখছ? ভারতের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়। তৎকালীন বাংলার একটি ধনী ও অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের সকল প্রলোভন ত্যাগ করে দেশ ও জাতির সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেন। অর্থাৎ কি বলছে দেখো, সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ক্ষেত্রে অর্থাৎ ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। ওকে, তিনি ধনী অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কারণ আমরা জানি তার বাবা ছিলেন বিখ্যাত উকিল জানকীনাথ বসু। ধনী পরিবার, সেই ধনী ও অভিজাত পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনটাকে ত্যাগ করে তিনি ভারতকে স্বাধীন করার এবং জাতির সেবা করার জন্য তিনি সমগ্র জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন এই ভারতকে স্বাধীন করার লক্ষ্যে। ওকে, শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ তরুণ সুভাষ ছোটোবেলা থেকেই দরিদ্রের সেবা, শবদাহ রোগীর সেবা ও অন্যান্য সমাজ সেবামূলক কাজ করতে ভালোবাসতেন। অর্থাৎ সুভাষচন্দ্র বসু ছোটোবেলা থেকে বিবেকানন্দর বই পড়তেন, বিবেকানন্দর ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তিনি ছোটোবেলা থেকেই দরিদ্রের সেবা করা, রোগীর সেবা করা এবং ভারতের বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতে ভালোবাসতেন। ওকে, এটা তাহলে তুমি সূচনা দেবে। এরপরে তুমি লিখবে দেখো রাজনীতিতে যোগদান। কিভাবে তিনি রাজনীতিতে যোগদান করছেন। এই ছোটো মতো পয়েন্টার নোট, বেশি বড় বড় নয়, পয়েন্ট বেশি কিন্তু তথ্যটা ছোট ছোট দেওয়া আছে। অবশ্যই মনোযোগ দিয়ে পড়লে তোমাদের মুখস্থ হবেই। ওকে, তো কি বলছে রাজনীতিতে কীভাবে যোগ দিয়েছে দেখো। সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েও লোভনীয় চাকরি পেয়েও সেই চাকরি ছেড়ে দিয়ে মাত্র 24 বছর বয়সে ভারতীয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ওকে, আমরা জানি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে থেকে সেখানে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সেখান থেকে তিনি সরকারি চাকরিও পেয়েছিলেন। সেটা ত্যাগ করে মহান ত্যাগী হয়ে তিনি ভারতীয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে সাড়া দিয়ে তিনি স্বরাজ্য দলের সদস্য হয়েছিলেন। এ সময়ে তিনি স্বরাজ্য দলের বাংলা দৈনিক পত্রিকা বাংলার কথা সম্পাদনার দায়িত্বও নিয়েছিলেন তিনি। ওকে, এই তত্ত্বটা তুলে দেবে। এরপরে বলছে দেখো যুব আন্দোলন। সুভাষচন্দ্র নিজেকে কেবলমাত্র নিছক রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। অর্থাৎ সুভাষচন্দ্র বসু এই রাজনীতিতে যোগ দিয়ে তিনি এই রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি স্পষ্টই উপলব্ধি করেন যে রাজনীতি ও দেশমাতৃকার বৃহত্তর স্বার্থে ছাত্র ও যুবক সম্প্রদায়, কৃষক ও শ্রমিক সকলকে সংগঠিত করা দরকার। অর্থাৎ সুভাষচন্দ্র বসু উপলব্ধি করেছিলেন ভারতকে স্বাধীন করতে, ভারতের অধিকার ছিনিয়ে নিতে সমস্ত ছাত্র ও যুব সম্প্রদায়কে বা শ্রমিক ও কৃষক সম্প্রদায়কে সকলকে সংগঠিত করতে হবে এবং একটি ছাত্র যুব আন্দোলন গড়ে তুলতে হবে। ওকে, তার নেতৃত্বে বাংলা ও ভারতের নানা স্থানে ছাত্র ও যুব আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ এই সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের ও বাংলার নানা জায়গায় ছাত্র ও যুব আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনগুলো শক্তিশালী হয়ে ওঠে। ওকে, ব্রিটিশের টনক নড়ে যায়। তারপরে কি বলছে দেখো হিন্দু মুসলিম ঐক্য। সুভাষচন্দ্রের দৃঢ় বিশ্বাস ছিল যে হিন্দু মুসলিম ঐক্য ব্যতীত ভারতের মুক্তি অর্জন সম্ভব নয়। সুভাষচন্দ্র বসু জানতেন এবং তিনি বিশ্বাস করতেন হিন্দু মুসলিম এক হয়ে আন্দোলন না করলে ভারতকে স্বাধীন করা কখনোই সম্ভব নয়। তার লক্ষ্য ছিল হিন্দু মুসলিম ও অন্যান্য ধর্মের সমন্বয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা। অর্থাৎ সুভাষচন্দ্র বসুর প্রধান লক্ষ্য ছিল একটা এমন ভারতবর্ষ গড়ে তোলা যেখানে হিন্দু মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করবে ঐক্যবদ্ধভাবে। ওকে, তারপর বলছে দেখো তিনি বলেন যে অর্থাৎ সুভাষচন্দ্র বসু একটি সভার ভাষণে বলেছিলেন আমরা ঐক্যবদ্ধ স্বাধীন ভারত রচনার জন্য প্রাণপণ সংগ্রাম করছি। অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ স্বাধীন ভারতবর্ষ তৈরি করার জন্য প্রাণপণে আন্দোলন করেছি। আমি পাকিস্তান প্রস্তাবের ভিত্তিতে
আমাদের মাতৃভূমিকে বিভক্ত করার ঘোরতর বিরোধী। অর্থাৎ যে পাকিস্তান প্রস্তাব নিয়ে এসে ভারত বিভক্ত ভাগ করার প্রস্তাব এনেছিল সেটি সুভাষচন্দ্র বসু ঘোর বিরোধিতা করেছিল। আমাদের দেবাত্মা মাতৃভূমিকে খণ্ড করা চলবে না, এই ধরনের কথা তিনি বলেছিলেন। এরপর স্টুডেন্ট তুমি 4 নম্বর পয়েন্ট লিখবে জাতীয় কংগ্রেসের সভাপতি। এখানে কি বলছে দেখো, একে একে ছাত্র যুব ট্রেড ইউনিয়ন আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়ে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। অর্থাৎ সুভাষচন্দ্র বসু একের পর এক ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন সফলভাবে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় কংগ্রেসের শীর্ষস্থান অধিকার করেছিলেন। অর্থাৎ জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হয়েছিলেন। তিনি 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশন ও 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। অর্থাৎ তিনি জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এক হচ্ছে 1938 খ্রিস্টাব্দের হরিপুরা অধিবেশনে, আর 2 নম্বর হচ্ছে 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরা অধিবেশনে। এই দুটো অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এই ত্রিপুরা অধিবেশনের সভাপতি নিয়েই সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে মতবিরোধ বাঁধতে শুরু করে। ওকে, তো এরপরে 5 নম্বর পয়েন্ট কি লিখবে দেখো, নতুন দল গঠন। পয়েন্টটা কি বলছে দেখো, জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্রের মতবিরোধ ঘটে। এই পরিণতিতে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। অর্থাৎ গান্ধীজির সঙ্গে মতবিরোধ ঘটে। এই মতবিরোধ ঘটার পরে কংগ্রেস দল থেকে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করে দেওয়া হয়। এই কারণে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে 1939 সালে নতুন দল গঠন করেন। ওকে, এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট কি লিখবে, ভারত ত্যাগ। ভারত ত্যাগ দেখো এইখান থেকে এটুকু, ঠিক আছে। কি লিখবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় সুভাষচন্দ্র ব্রিটিশের শত্রু দেশগুলোর সাহায্য নিয়ে দেশ স্বাধীন করার পরিকল্পনা নেন। এই লক্ষ্যে নিজ গৃহে বন্দী থাকা অবস্থায় তিনি ভাইপো শিশির বসুর সহযোগিতায় 1941 সালে দেশ ত্যাগ করেন। অর্থাৎ ভারতকে স্বাধীন করার জন্য, দেশমাতাকে মুক্ত করার জন্য তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসু পরিকল্পনা করেছিল যে ব্রিটিশ বিরোধী যে দেশগুলি আছে সেই দেশের থাকা ভারতীয় যে বন্দীগুলি আছে সেই ভারতীয় বন্দীগুলিকে নিয়ে এক একটি দল তৈরি করতে হবে, আর ব্রিটিশের শত্রু দেশগুলোর সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করতে হবে। এই কারণে তিনি তার ভাইপো শিশির বসুর সহযোগিতা নিয়ে দেশ ত্যাগ করে চলে যান। ওকে, তারপরে কোথায় কোথায় গেছেন, কি করেছেন দেখো, এখানে 7 নম্বর পয়েন্ট লিখবে বিদেশে সুভাষচন্দ্র। বিদেশে সুভাষচন্দ্র কী করছে দেখো, দেশমাতাকে মুক্তির লক্ষ্যে সুভাষচন্দ্র পেশোয়া, কাবুল ও মস্কো হয়ে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছন। ওকে, অর্থাৎ সুভাষচন্দ্র বসু এই যে বেরিয়ে পড়ে প্রথমে চলে গেলেন পেশোয়া, তারপরে কাবুল, তারপরে মস্কো গেলেন এবং এই মস্কো থেকে সোজা চলে গেলেন জার্মানির রাজধানী বার্লিনে। ওকে, এখানে জার্মান সরকারের সহযোগিতায় তিনি ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান রিজিয়ান দল গঠন করেন। ভারতীয় সেনা বলতে কাদের, ব্রিটিশরা ভারতীয়দের যে ব্রিটিশ সেনার সঙ্গে যুক্ত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজে লাগিয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয় সৈন্যরা বিভিন্ন ব্রিটিশ বিরোধী দেশের কাছে বন্দী হয়েছিল, ধরা পড়ে গিয়েছিল। তাই বন্দী অবস্থায় তারা সেখানকার জেলেই বন্দী ছিল। সেই জেলখানার বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে এই সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান লিজিয়ন দল গঠন করেছিলেন। ওকে, এরপর তিনি জাপানের রাজধানী টোকিও পৌঁছন। টোকিওতে ওই একই অবস্থা, ব্রিটিশরা যে ভারতীয়দের সেনায় কাজে লাগিয়েছিল সেই সেনাগুলো জাপানের হাতে বন্দী ছিল, তাদেরকে নিয়েও রাসবিহারী বসু, মোহন সিং এরা সব সৈনিক বাহিনী তৈরি করেছিল। ওকে, তারপরে কি বলছে দেখো, টোকিও পৌঁছন, জাপান সরকারের সব রকম প্রতিশ্রুতি আদায় করে তিনি সিঙ্গাপুরে চলে যান। অর্থাৎ জাপানে গিয়ে তিনি জাপান সরকারের সহযোগিতা পান, জার্মানিতে গিয়েও জার্মান সরকারেরও সহযোগিতা পান। এই সমস্ত সহযোগিতা ও প্রতিশ্রুতি আদায় করে তিনি সোজা চলে যান সিঙ্গাপুরে। এর পরের পয়েন্টটা কি লিখবে দেখো, 8 নম্বর লিখবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কটা কী করছে দেখো, এই জাপানের হাতে বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে রাসবিহারী বসু ও মোহন সিং একটি সেনাবাহিনী গঠন করেন। সুভাষচন্দ্র এই বাহিনীর দায়িত্ব নেন ও নাম রাখেন আজাদ হিন্দ ফৌজ। ওকে, তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নামে অস্থায়ী ভারত সরকার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি আবার সিঙ্গাপুরে গিয়ে আজাদ হিন্দ সরকার নামে একটা অস্থায়ী ভারত সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এরপর দেখো 9 নম্বর পয়েন্ট লিখবে ভারত অভিযান। তো এখানে কি লিখবে,
দেখো, সুভাষচন্দ্রের নেতৃত্বে শুরু হয় আজাদ হিন্দ ফৌজের দিল্লি চলো অভিযান। অর্থাৎ সুভাষচন্দ্র বসু যে দলটিকে বা বাহিনীটাকে আজাদ হিন্দ ফৌজ নাম দিয়েছিলেন, সেই আজাদ হিন্দ ফৌজ বাহিনীটাকে নিয়ে দিল্লি অভিযান করেন, ব্রিটিশদের আক্রমণ করেন। ওকে, এই অভিযানে আজাদ হিন্দ বাহিনীর সেনারা তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও দিল্লি দখল নিতে ব্যর্থ হয়। তার কারণ দেখো, আজাদ হিন্দ ফৌজ নিয়ে নেতাজি যে ভারতের দিকে অভিযান চালিয়েছিল তা দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেনি। এই কারণে দিল্লি দখলও করতে পারেনি, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। ওকে, কিন্তু এই বাহিনী ভারতবাসীর মনে ব্রিটিশ বিরোধী শক্তি সঞ্চয় করতে ব্যর্থ হয়নি। অর্থাৎ এই আজাদ হিন্দ ফৌজ বাহিনী ব্যর্থ হলেও ভারতীয়দের মধ্যে যে শক্তির সঞ্চয়টা, অর্থাৎ আমরা স্বাধীনতা পাবো, নিজে যে স্বাধীন হব, এই শক্তির সঞ্চয় করতে কিন্তু ব্যর্থ হয়নি। শেষে এই মূল্যায়ন তুলে দেবে, কী লিখবে? সুভাষচন্দ্র সম্পর্কে যতটা বলা হোক না কেন ততই কম মনে হয়। অর্থাৎ সুভাষচন্দ্র বসুর অবদান প্রচুর আছে, বহু আছে। তার জীবন কাহিনী টোটাল ডিটেলস পড়লে আরও বুঝতে পারবো যে আরও কত কাহিনী লেখার এখানে আছে। ওকে, কিন্তু তোমাদের সময় কম, 8 নম্বরের প্রশ্ন আসবে, তো কত লিখবে? এটুকু লিখলেই কাফি। ওকে, তিনি চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি সারা জীবন ধরে চরম আত্মত্যাগ করেছিলেন একটাই লক্ষ্যে, ভারতবর্ষকে স্বাধীন করা। ওকে, বিশিষ্ট দেশপ্রেমিক হরিবিষ্ণু কামাত তাকে অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে শিবাজি, ওয়াশিংটন, গ্যারিবল্ডি ও কামাল আতাতুর্কের সঙ্গে তুলনা করেছেন। বোঝা গেল? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক বলেছেন। অর্থাৎ সুভাষচন্দ্রকে দেশনায়ক বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, সুভাষচন্দ্রের জীবন, কর্ম ও সাধনা যুগ যুগ ধরে দেশবাসীকে প্রেরণা যোগাবে। ওকে, এইটুকু যদি তুমি লিখে আসতে পারো তোমার যথেষ্ট উত্তর হবে এবং পারফেক্ট নাম্বার পাবে। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই ধরনের ক্লাসের নোট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।